ব্রাহ্মণবাড়িয়ার লস্কা বিলে বালুবাহী ট্রলারের ধাক্কায় শতাধিক যাত্রী নিয়ে নৌকাডুবি, ১৯ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ অনেকে। ওমান থেকে ঢাকা আসার পথে মাঝ আকাশে বিমান পাইলটের হার্ট অ্যাটাক, নাগপুরে জরুরি অবতরণ, নিরাপদে সব যাত্রী। উত্তরা থেকে মিরপুরের পল্লবী পর্যন্ত চালানো হলো স্বপ্নের মেট্রো রেল, রোববার পরীক্ষামূলক চলাচল উদ্বোধন। বেপরোয়া ওভারটেকিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে নেটওয়ার্কের বাইরের শিল্পীরা, গুরুতর একজন আইসিইউয়ে ভর্তি, তদন্ত করে ব্যবস্থা নেবে পুলিশ। কাবুলে বিস্ফোরণে নিহতের সংখ্যা ১০০ ছাড়ালো, আইএস এর দায় স্বীকার, জড়িতদের কঠিন মূল্য দিতে হবে হুঁশিয়ারি বাইডেনের। আরো কমেছে করোনা শনাক্তের হার, ১১৭ জনের মৃত্যু, দীর্ঘদিন পর চিড়িয়াখানায় ফিরেছে প্রাণ চাঞ্চল্য। বানরের কুলে বাচ্চা হয়েছে, এক হাতি আরেক হাতি বলকে শুট করছে, অনেক মজা লাগছে। গাজার নতুন রুট সিলেট সীমান্ত, ঢাকা হয়ে যাচ্ছে দেশের উত্তরাঞ্চলে, আইন শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতে নির্মাণ সামগ্রী বোঝাই ট্রাকে পরিবহন। আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল নির্মাণ সামগ্রীর মধ্য দিয়ে করে বালি গাজাগুলিকে বহন করবে। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে নিউজিল্যান্ড সিরিজের জন্য প্রথম দিনের অনুশীলনে ঘাম ঝরালো টাইগাররা, ওয়ার্ম আপে ভলিবল খেলল সফরকারী কিউইরা। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, তবে এই মুহূর্তে অবশ্যই মনে করিয়ে দিতে চাই আপনারা সবাই ঘরে এবং ঘরের বাইরে সব জায়গায় কিছুক্ষণ পর পর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ভালোভাবে জীবাণুমুক্ত করে নেবেন। এবার জানাচ্ছি বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার লস্কা বিলে বালুবাহী ট্রলারের ধাক্কায় যাত্রীবাহী নৌকা ডুবে গেছে। এখন পর্যন্ত ১৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, নিখোঁজ রয়েছে আরও অনেকে। চলছে উদ্ধার কাজ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন নৌকাটিতে ৭০ জনের বেশি যাত্রী ছিল। সন্ধ্যা নাগাদ লস্কা বিল থেকে উদ্ধার করা হয় একের পর এক হতভাগ্য ট্রলার যাত্রীর মরদেহ। যাত্রীরা জানান, দুর্ঘটনা কবলিত ট্রলারটি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের চম্পকনগর থেকে শুক্রবার বিকেল 4:30টায় অন্তত ৭০ জন যাত্রী নিয়ে সদরের উদ্দেশ্যে রওনা দেয়। বিকেল 5:30টার দিকে বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই একটি ট্রলারের সাথে সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের সহায়তায় শুরু হয় উদ্ধার তৎপরতা। পরে আসে ডুবুরি দল। আমার ভাতিজা মেডিকেলের ছাত্র, মেডিকেলে ভর্তি এই বছর গত 1 মাস আগে ২৪ লক্ষ টাকা গ্রিন ল্যাবে ভর্তি করছি। আমার কাম শেষ, আমার কাম শেষ। পুলিশ জানিয়েছে, ডুবে মারা যাওয়া বেশিরভাগই নারী ও শিশু। মুর্শিদুজ্জামান হিমু, যমুনা নিউজ। দর্শক, এই ঘটনার সবশেষ অবস্থা জানাতে শফিকুল ইসলাম যোগ দিচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে, সরাসরি যুক্ত হতে চাই তার সাথে। শফিক, দুর্ঘটনাটি ঠিক কিভাবে ঘটলো, কি জানতে পেরেছেন আপনি? এছাড়া নৌকায় ঠিক কতজন যাত্রী ছিলেন? যদিও বলা হচ্ছিল ৯০ জন, সেই সংখ্যাটি আসলে সঠিক কিনা? আর এখন পর্যন্ত নিখোঁজ কতজন রয়েছেন? রেজা, একটি বিষয় হচ্ছে, এখন সারি সারিভাবে আপনি দেখেন যে এই লাশগুলো কিন্তু ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে রাখা হয়েছে। আসলে লাশগুলো তাদের স্বজনরা আসলে খুঁজে দেখছেন, আসলে তারা খুঁজে দেখতেছেন যে তারা আসলে তাদের পরিবারের স্বজনরা হাসপাতালে ভিড় জমাচ্ছেন, আসলে তার স্বজন জীবিত আছেন কিনা, মৃত আছে আসলে সেটি শনাক্তর জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে কিন্তু এখন প্রচন্ড ভিড় কিন্তু আপনি লক্ষ্য করছেন। আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি যে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে কিন্তু ইতিমধ্যে 19টি মরদেহ কিন্তু রয়েছে। আরেকটি তথ্য যদি জানিয়ে রাখি যে ট্রলারটিতে যাত্রী ছিল, আসলে যাত্রীর সংখ্যাটি কিন্তু এখনো আসলে পরিষ্কার করে আমাদেরকে সঠিক তথ্যটি কিন্তু কেউ আমাদেরকে দেয়নি। এক একজন এক একটি তথ্য ব্যবহার করতে, কেউ 50, কেউ 70, কেউ শতাধিক বলছেন। আসলে বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের পক্ষ
পক্ষ থেকে আমাদেরকে আনুষ্ঠানিকভাবে হয়তোবা কিছুক্ষণ পরে বলা হবে, আসলে তখন জানা যাবে। আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি, আসলে স্বজনদের হাজারিতে স্বজনদের ভিড়ে কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার সদর হাসপাতালের চারপাশ কিন্তু অনেক ভিড়ে কিন্তু আসলে এখানে চলাফেরা আসলে করা যাচ্ছে না। রাজা, আরেকটি বিষয় হচ্ছে এখানে প্রশাসনের পক্ষ থেকে এখানে বলা হয়েছে যারা লাশ শনাক্ত করবেন তারা স্থানীয় জনপ্রতিনিধিদেরকে সাথে নিয়ে আসবেন। সাথে নিয়ে আসলে সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিন, সেখানে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ রয়েছেন। তাদের মাধ্যমে শনাক্ত করে আসলে লাশগুলো তারা বুঝে নেবেন। রেজা, দর্শক দেখছিলেন শফিকুল ইসলাম জানাচ্ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার ঘটনার সবশেষ অবস্থা। মাঝ আকাশে বিমান পাইলটের হার্ট অ্যাটাক, 126 আরোহী নিয়ে দক্ষতার সাথে ভারতের নাগপুরে জরুরি অবতরণ, রক্ষা পান সবাই। এই ঘটনা ওমান থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের। কর্তৃপক্ষ জানিয়েছে অসুস্থ ক্যাপ্টেন নওশাদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটকে পড়া যাত্রীদের দেশে আনতে নাগপুরে গিয়েছেন পাইলট সহ 8 সদস্যের দল। শুক্রবার সকালে ওমানের মাস্কাট বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিল BG22 737 মডেলের ফ্লাইটটি। পরিচালনার দায়িত্বে ছিলেন ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুম। ভারতের আকাশসীমায় ঢোকার পর হঠাৎ অসুস্থ বোধ করেন তিনি। পাশে থাকা ফার্স্ট অফিসার কলকাতা বিমানবন্দরে যোগাযোগ করলে সেখানকার ATC থেকে নিকটবর্তী নাগপুর এয়ারপোর্টে বিমানটি জরুরি অবতরণের ব্যবস্থা করা হয়। স্থানীয় সময় 10:40 ফার্স্ট অফিসার দক্ষতার সাথে বিমানটি নিরাপদে অবতরণ করাতে সক্ষম হন। আমাদের পাইলট নওশাদ উনি একটু অসুস্থ বোধ করায় উনি জরুরি অবতরণের পারমিশন নিয়ে নাগপুরে নেমেছে। প্যাসেঞ্জারদেরকে টার্মিনালে নেওয়া হয়েছে, তাদের রেস্ট এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। মানে যাত্রীরা সবাই নিরাপদে আছে, পাইলট সুস্থতার পথে। হ্যাঁ, মানে সে নিজের কথা বলছেন বা আসার আগ্রহ ব্যক্ত করছেন। এটাই। স্থানীয় হোপ হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা জানান কার্ডিয়াক অ্যাটাকের কারণে অসুস্থ হয়েছিলেন ক্যাপ্টেন নওশাদ। বর্তমানে তিনি সুস্থ বোধ করছেন, চিকিৎসকদের সাথে কথাও বলেছেন। উনি হসপিটালাইজ হয়েছিলেন, এখন সুস্থতার পথে। উনি ধারণা করছেন যে উনি কিছুক্ষণের মধ্যেই সুস্থ হয়ে হয়তো ফ্লাই করতে পারবেন, বাট এটা ডাক্তারদের উপরে নির্ভর করছে তারাই। বাট আমরা বিকল্প এখান থেকে ক্রু পাঠাচ্ছি। এর আগেও মাস্কাট থেকে আসার পথে ফ্লাইটের সামনের একটি চাকা ফেটে যায়। সে অবস্থায় নিরাপদে অবতরণ করিয়ে দক্ষতার পরিচয় দিয়েছিলেন ক্যাপ্টেন নওশাদ। তখন ইন্টারন্যাশনাল পাইলট অ্যাসোসিয়েশন ও বোয়িং কোম্পানি তাকে বিশেষ সম্মাননা জানিয়েছিল। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। প্রথমবারের মতো উত্তরার দিয়াবাড়ি থেকে মিরপুরের পল্লবী পর্যন্ত চলল স্বপ্নের মেট্রো রেল। সকালে উত্তরা থেকে ট্রেনটি ছেড়ে গিয়ে পল্লবী থেকে ফিরে আসে। আগামী রোববার মেট্রো রেলের পরীক্ষামূলক চলার উদ্বোধন করবেন সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী। আনুষ্ঠানিক মেট্রো রেলের তারিখ ঘোষণার আগে প্রকল্পের কাজ ধাপে ধাপে শেষ করতে চায় বলে জানিয়েছেন বাস্তবায়নকারী সংস্থা DMTCL। শাকিল হাসানের রিপোর্ট, ছবি তুলেছেন রেজওয়ান মাধন। শহরে মেট্রোর দেখা মিলল প্রথমবারের মতো। নগরবাসী উঁচু ভবনের ছাদ থেকে দেখল স্বপ্নের মেট্রোর চলা। যদিও এখনও মেট্রোর আনুষ্ঠানিক পরীক্ষামূলক চালনা শুরু হয়নি, তবে শুরু হবে কয়েকদিনের মধ্যেই। উত্তরা দক্ষিণ স্টেশনের স্টিলের ছাদ ঢেকে দিয়েছে আকাশ। কাজ চলছে প্ল্যাটফর্মের। শ্রমিকদের ব্যস্ততা এখন পুরো মেট্রো রেল এলাকা জুড়ে। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত 11.73 কিলোমিটার ভায়াডাক্ট নির্মাণ হয়ে গেছে। ভায়াডাক্টের উপর শেষ হয়েছে 15.5 কিলোমিটার রেল লাইন স্থাপনের কাজও। এখন রেলের বৈদ্যুতিক সঞ্চালন লাইনের ওয়্যারিংয়ের কাজ চলছে। এরই মধ্যে সম্পন্ন হয়েছে 15 কিলোমিটারের ওয়্যারিং। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত প্রথম পর্যায়ের 9টি স্টেশনের কাজ প্রায় শেষ পর্যায়ে। এই অংশের বেশিরভাগ বৈদ্যুতিক সঞ্চালন লাইনও তৈরি হয়ে গেছে। এরই মধ্যে দিয়াবাড়ির মূল ডিপোতে নিয়ে আসা 4 সেট ট্রেনের পরীক্ষামূলক চালনা শুরু হবে খুব শীঘ্রই। না, এটা তো আমরা বলছি যে আগস্ট মাসের মধ্যেই হবে। এক একটা মাইলস্টোনের পরে আরেকটা মাইলস্টোনে যাই, সেইভাবে আমরা অগ্রসর হই। উত্তরার 3টি স্টেশন ও পল্লবীর প্ল্যাটফর্ম আর স্টিলের ছাদ নির্মাণ সমাপ্ত। বাকি 12টি স্টেশনের কাজ চলছে বিভিন্ন পর্যায়ে। আগারগাঁও থেকে কারওয়ান বাজার পর্যন্ত বেশিরভাগ অংশেও বসে গেছে ভায়াডাক্ট। মেট্রো রেলের সার্বিক কাজের 68 ভাগ কাজ শেষ।
তবুও নতুন করে মেট্রো রেল চালুর আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করতে চায় না বাস্তবায়নকারী সংস্থা ডিএমটিসিএল। যেদিন আমরা ভায়াডাক্টের উপরে টেস্ট রান হবে সেদিন এটা ঘোষণা করা হবে। অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে পঞ্চম সেট রেল কোচ দেশে আসবে বলে জানিয়েছে ডিএমটিসিএল। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। বেপরোয়া ওভারটেক করতে গিয়েই গুলশানে প্রাইভেট কার দুর্ঘটনা। এতে আহত হয়েছেন নেটওয়ার্কের বাইরের শিল্পী লাক্স তারকা নাফিজা তুষি, শরীফুল রাজ, খায়রুল বাশার সহ 5 জন। এর মধ্যে একজন আইসিইউতে রয়েছেন। পুলিশ জানিয়েছেন অতিরিক্ত গতির কারণেই এই দুর্ঘটনা। রাত 2:28 গুলশানের 30 নম্বর সড়কে ঘটে যায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা। সিসিটিভির ফুটেজে দেখা যায় কালো রঙের একটি প্রাইভেট কার গুলশানের অন্য সড়ক ধরে বেপরোয়া গতিতে চলছিল। 30 নম্বর সড়কে এসে একটি প্রাইভেট কারকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উঠে যায় পাশের ফুটপাতে। পাশে থাকা বৈদ্যুতিক খুঁটের উপর আছড়ে পড়ে গাড়িটি। প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে গেলেও এ সময় প্রাণে বেঁচে যান 4 অভিনয় শিল্পী সহ 5 জন। দুর্ঘটনাস্থলের কাছাকাছি একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের। দুর্ঘটনায় আহত হয়েছেন লাক্স তারকা নাফিজা তুষি, অভিনেতা শহীদুল রাজ, খায়রুল বাশার সহ 5 জন। তাৎক্ষণিকভাবে 2 জনকে আইসিইউতে নেওয়া হয়। এদের মধ্যে নাফিস নামে এক যুবকের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন বেশ কজন অভিনয় শিল্পী। আহত বাকিদের অবস্থা অতটা গুরুতর নয় বলে দেখতে আসা শিল্পীদের জানিয়েছেন চিকিৎসকরা। ডক্টর বারবারই বলছে যে অ্যাটলিস্ট 72 আওয়ার্স না গেলে বাট দে আর আউট অফ ডেঞ্জার, মানে আমাদের দর্শক বা আমাদের ইন্ডাস্ট্রির খুব একটা শঙ্কার কারণ নেই, কারণ ডক্টররা যথেষ্ট চেষ্টা করছে এবং দে আর নট ইন ডেঞ্জার। পুলিশ বলছে অতিরিক্ত গতির কারণে এই দুর্ঘটনা, তার প্রমাণ মিলেছে। মাতাল অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্ত শেষে এ নিয়ে মামলা দায়ের হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এই ঘটনাটি কিভাবে ঘটলো আমরা এগুলো তদন্ত করে দেখছি, কেন এই অ্যাক্সিডেন্টটা হলো বা এর পিছনে অন্য কোনো কারণ আছে কিনা আমরা এগুলো আমরা বিশ্লেষণ করে পরবর্তীতে আমরা আইনগত ব্যবস্থা নিতে পারব। আহত 4 জন সম্প্রতি নেটওয়ার্কের বাইরে ওয়েব সিনেমায় অভিনয় করে বেশ আলোচিত হয়েছেন। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। কাবুল বিমানবন্দরের প্রবেশপথে 2টি নয় 1টি বোমা হামলা হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন। বৃহস্পতিবারের শক্তিশালী বোমা বিস্ফোরণে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 113 জনে। যে তালিকায় রয়েছেন 13 মার্কিন সেনা এবং 28 তালেবান সদস্য। আহত 1.5 শতাধিক। গুরুতর আহতদের মধ্যেও রয়েছেন 15 মার্কিন সেনা। এরই মাঝে হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস-এর খোরাসান শাখা। যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার নিরাপত্তা সতর্কতার মধ্যেই ঘটানো হলো এই বিস্ফোরণ। কয়েকদিন ধরেই আইএস হামলা চালাতে পারে এমন সতর্কবার্তা দেয়া হচ্ছিল। তালেবান দেশটিতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর প্রথমবার বড় হামলা হলো আফগানিস্তানে, যাকে তালেবানের ব্যর্থতা হিসেবে দেখছে পেন্টাগন। এদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বিস্ফোরণের মাত্র 20 মিনিট আগে বিমানবন্দর এলাকায় কয়েকজন বাংলাদেশি ছিলেন, তারা নিরাপদে আছেন। কাবুল বিমানবন্দরে নাশকতা চালানো প্রত্যেককে খুঁজে বের করা হবে। নিরাপদ মানুষকে হত্যার জন্য তাদের দিতে হবে চড়া মূল্য। বৃহস্পতিবার এই হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে তালেবানও। হুঁশিয়ারি দিয়েছে ছাড় দেওয়া হবে না হামলার জন্য দায়ী আইএসকে। বিমানবন্দরে হামলার পর দ্রুত উদ্ধার অভিযান গুটিয়ে নিয়েছে কয়েকটি দেশ। তালেবানের আতঙ্ক নিয়ে দেশ ছাড়ার অপেক্ষায় থাকা আফগানদের জন্য এটা যেন ভাগ্যের নির্মম পরিহাস। আইএসের চালানো 2 দফা বিস্ফোরণের আঘাতে প্রতিনিয়ত বাড়ছে মৃত্যুর তালিকা, যার বড় অংশ জুড়ে রয়েছেন মার্কিন সেনারা। তাই জনসম্মুখেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটালেন প্রেসিডেন্ট জো বাইডেন। কাউকেই ছাড় দেওয়া হবে না, দিলেন কড়া হুঁশিয়ারি। হামলাকারীদের উদ্দেশ্যই ছিল আমেরিকার ক্ষতি সাধন। তাদের বলবো আমরা এই ঘটনা ভুলবো না, করব না ক্ষমাও। একজনকে খুঁজে বের করা হবে। নিরপরাধ মানুষকে হত্যার জন্য হামলাকারীদের গুনতে হবে চরম মাশুল। নারকীয় হামলায় ক্ষতিগ্রস্ত তালেবানও বিভিন্ন জাতিগোষ্ঠীর ব্যাপারে সুর নরম করলেও হামলার পর স্পষ্ট বার্তা নাশকতার মাশুল দিতেই হবে।
কাবুল বিমানবন্দরের বাইরে ঘটানো বিস্ফোরণে মার্কিনীদের থেকে তালেবান বেশি ক্ষতিগ্রস্ত। এখনও মৃত্যু পথযাত্রী বহু সদস্য। যারা তালেবানের পূর্বশত্রু হিসেবে পরিচিত তাদের ক্ষমা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা। গেল 1400 বছরের ইতিহাসে যা নজিরবিহীন। হামলার পরই নড়েচড়ে বসেছে আন্তর্জাতিক মহল। দ্রুত উদ্ধার অভিযান শেষ করার তাগিদ কম বেশি সবার। কাবুল বিমানবন্দরে নিহতদের পরিবারের প্রতি জাতিসংঘ মহাসচিব সমবেদনা ব্যক্ত করেছেন। রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই এ হামলা আরও দোদুল্যমান করে তুলল পরিস্থিতি। এয়ারপোর্ট এলাকায় বর্বরোচিত হামলা চালিয়ে ভীরু মনোভাবের পরিচয় দিল আইএস। এটা নিজেদের অস্তিত্ব জানান দেয়া নয়, বরং আন্তর্জাতিক উদ্ধার অভিযানকে ব্যাহত করার চেষ্টা। এরই মাঝে আফগানিস্তান থেকে উদ্ধার অভিযান গুটিয়ে নিয়েছে জার্মানি। শুক্রবার ফ্রাঙ্কফুর্ট স্পর্শ করে দেশটির সবশেষ উদ্ধারকারী উড়োযান। নিজ নাগরিক আফগান দোভাষী সহ 5000-এর বেশি মানুষকে সরিয়ে নিয়েছে দেশটি। সাময়িকভাবে এয়ার ব্রিজ মিশন স্থগিতের ঘোষণা দিয়েছে কানাডাও। মৌলি ইসলাম, যমুনা নিউজ। ব্রাহ্মণবাড়িয়ার লইস্কা বিলে নৌকাডুবিতে 19 যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। চলছে সেখানে উদ্ধার কাজ। বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম। শফিক, উদ্ধার কাজের সবশেষ কি অবস্থা, কি তথ্য আছে আপনার কাছে? হ্যাঁ রেজা, একটি বিষয় যদি জানিয়ে রাখি যে ইতিমধ্যে কিন্তু 19 জনের মরদেহ কিন্তু উদ্ধার করা হয়েছে। সেই মরদেহগুলো কিন্তু এখন ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে কিন্তু রাখা হয়েছে। আরেকটি বিষয় আপনাকে যদি জানিয়ে রাখি যে ইতিমধ্যে কিন্তু বেশ কয়েকটি ডুবুরি দল, বিশেষ করে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট কিন্তু ইতিমধ্যে সেই বিলে কিন্তু কাজ করছেন। এবং আপনাকে যদি আমি আগেও বলেছি, এখন যে বিলটির সাথে তিতাস নদীর একটি সম্পর্ক রয়েছে। তিতাস এবং এখন বর্ষা মৌসুমে পানি কিন্তু একবারই সমান। সেখানে আসলে এখন ডুবুরিরা এখন খুঁজে আসলে দেখছেন যে আসলে কি পরিমাণ লাশ বা কোথায় লাশগুলো আছে কিনা আসলে। আর চারদিকে যেহেতু অন্ধকার, সেই ক্ষেত্রেও ডুবুরিদের একটি সমস্যা হচ্ছে। আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি, এই পর্যায়ক্রমে কিন্তু একের পর এক এভাবেই কিন্তু লাশগুলো কিন্তু ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আনা হচ্ছে এবং সদর হাসপাতালে রাখা হচ্ছে। একটি বিষয় যদি জানিয়ে রাখি, সদর হাসপাতাল যে লাশগুলো রাখা হয়েছে সেখানে কিন্তু পুলিশের পক্ষ থেকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বারবার বলা হচ্ছে যে আপনারা যাদের স্বজন এই ট্রলারে ছিলেন আপনারা তাদেরকে শনাক্ত করুন এবং শনাক্ত করুন, পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিদেরকে সাথে নিয়ে আসুন। নিয়ে আসার পরে তা আপনাদেরকে লাশ বুঝিয়ে দেওয়া হবে। এবং আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি, আসলে স্বজনদের বিশেষ করে হাসপাতালের চারপাশ কিন্তু প্রচন্ড কিন্তু ভিড় জমাচ্ছেন। তারা তাদের স্বজনদের খুঁজে, তারা তাদের পরিজন কি জীবিত আছেন না এখনো তাদের লাশ পাওয়া যাচ্ছে কিনা, আসলে নানান বিষয় নিয়ে কিন্তু তারা খুঁজে দেখছেন। এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু বারবার বলা হচ্ছে যে আপনারা কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একটি লাশ কিন্তু তাদের স্বজনদের কাছে কিন্তু বুঝিয়ে দেওয়া হচ্ছে এবং একজন স্বজন তার লাশটি শনাক্ত করেছেন এবং শনাক্ত করে তার লাশটি কিন্তু একটি অ্যাম্বুলেন্সের মাধ্যমে কিন্তু হাসপাতাল থেকে নিয়ে যাচ্ছে। একটি বিষয়, এই যে লাশটি নেওয়া হচ্ছে সেটি হচ্ছে চম্পকনগর অর্থাৎ বিজয়নগর উপজেলার। আমরা দেখতে পাচ্ছি পরিবার সেখানে নিশ্চয়ই এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়েছে। ধন্যবাদ শফিক আমাদেরকে সবশেষ তথ্যগুলো জানানোর জন্য। শনাক্তের হার নেমেছে 13%-এর নিচে। 24 ঘন্টায় প্রাণহানি হয়েছে 117 জনের। এ নিয়ে মোট মৃত্যু 25,846 জন, শনাক্ত 3,525 জন। পরীক্ষা অনুপাতে শনাক্তের হার 12.78%। গেল 24 ঘন্টায় নমুনা পরীক্ষাও হয়েছে 27,578টি। এই পর্যন্ত শনাক্ত 14,86,153 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 6,485 জন। মোট সুস্থ 14,04,370 জন। মৃত 117 জনের মধ্যে পুরুষ 56 জন, নারী 61 জন। বিভাগ ভিত্তিক প্রাণহানি হিসেবে ঢাকায় সর্বোচ্চ 40 জন মারা গেছেন। এছাড়া চট্টগ্রামে 37, খুলনায় 11, সিলেটে 10, বরিশালে 6, রংপুরে 5, রাজশাহীতে 4 ও ময়মনসিংহে 4 জন মারা গেছেন। দীর্ঘদিন পর খুলেছে ঢাকা চিড়িয়াখানা। সকাল থেকেই ভিড় ছিল দর্শনার্থীদের। পশু পাখিদের পাশাপাশি চিড়িয়াখানার পরিবেশও হয়েছে সতেজ। লকডাউনে জন্ম নিয়েছে বাঘ, সিংহ, ময়ূর, হরিণ, শাবক সহ নানা কিছু। দর্শনার্থী প্রবেশে মাস্ক পরা কড়াকড়ি করেছে কর্তৃপক্ষ। চিড়িয়াখানায় ঢুকলেই বানরের খাঁচা, এর সামনে ভিড় কখনো কমে না। কি শিশু কি বয়স্ক, সবাই আনন্দ পান।
আর বানরের আচরণগত বৈশিষ্ট্যই এমন যে সারাক্ষণ মজার কিছু করতেই থাকে। পাশেই পাখিদের খাঁচার সামনেও আগ্রহের কমতি নেই দর্শনার্থীদের। অনেকদিন পর চিড়িয়াখানায় এসে আনন্দিত সবাই। বানরের কুলে বাচ্চা হয়েছে, সবকিছু স্পেশাল বলতে গেলে একটু বেশি স্পেশাল লাগছে। এখন মাংকির এরিয়াটা একটু বড় করছে। ঈগল, তারপর বাঘ, বানর, হরিণ এগুলো সবই দেখতে আসছি। বাঘ, সিংহ বনে যেমন তেমনি চিড়িয়াখানাতেও সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে। লকডাউনের সময়টাতে নতুন শাবকের জন্ম হয়েছে চিড়িয়াখানায়। খাঁচায় বড় হলেও আভিজাত্য একটু কমেনি বাচ্চা সিংহটির। মা সিংহী সঙ্গেই রাখছে সব সময়। খাঁচা ঘুরে ঘুরে বাঘ সিংহ দেখতে দেখতে প্রাণীদের সম্পর্কে জানতে পারছে শিশুরা। বিনোদনের পাশাপাশি প্রকৃতির প্রতি ভালোবাসাও জন্মাচ্ছে। এখানে অনেক বড় জায়গা আর হরিণ অনেক। আফ্রিকান সিংহ এমনিতে অনেক হিংস্র প্রাণী, আমরা সবাই জানি। হাতির ফুটবল খেলা দর্শনার্থীদের জন্য নতুন আনন্দের খোরাক। ফুটবলার হিসেবে তৈরি করার জন্য হাতি দুটিকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, তাই গোল মিস হয় না একদমই। এখানে এক হাতি আরেক হাতি বলকে শুট করছে, অনেক মজা লাগছে। হাতিরা যে এত সুন্দরভাবে শট করতে পারে যে অবাক কাণ্ড এটা। বাচ্চারা মজা করছে, ওরাও মজা করছে, আমাদেরও ভালো লাগছে। বন্ধ থাকলেও লকডাউনের মধ্যে চিড়িয়াখানার রুটিন কাজ চলেছে যথারীতি। সরকারি সিদ্ধান্তের পর প্রস্তুত করা হয়েছে দর্শনার্থীদের জন্য। নতুন প্রজন্মের অনেক অ্যানিমেল দেখতে পারবে। এর মধ্যে সুদৃশ্য 130-এর ওপর তারা ময়ূর পাখির বাচ্চা তারা দেখতে পারবে। তারা হাতির ফুটবল খেলা অনুভব করে জীবন্ত বিনোদন পাবে। কিছু কিছু মানুষের মধ্যে অসচেতনতা দেখা যায়, যারা মাস্কবিহীন এখানে ঘোরাফেরা করছে। আগে টিকিটের দাম 20 টাকা ছিল বা 25 টাকা ছিল, এখন থেকে 50 টাকা করছে টিকিট। শুরুতে তো ভালোই দেখছি যে মাস্ক ছাড়া ঢুকতে দিচ্ছে না, তারপর স্যানিটাইজারের ব্যবস্থা আছে। প্রবেশ মুখে স্বাস্থ্যবিধি মানায় কড়া করে দিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। জয়পুরহাটে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারককে তালেবান গোষ্ঠীর পরিচয়ে হুমকি দিয়ে চিঠি পাঠানোর অভিযোগে থানায় জিডি হয়েছে। বিচারক রুস্তুম আলীকে হুমকি দিয়ে চিঠি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মাসুমা আহমেদ ভূঁইয়া। গুরুত্ব সহকারে তদন্তের জন্য সদর থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। চিঠির প্রেরক হিসেবে সদর উপজেলার দুর্গাদহ এলাকার এক ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে বাংলাদেশে চলবে তালেবানের অধীনে, বিচার হবে কোরআন সুন্নাহ অনুযায়ী। এদিকে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিনকে হত্যার হুমকি দিয়ে চিঠি দিয়েছে জঙ্গি সংগঠন। বিষয়টি বিচারক নিজেই নিশ্চিত করেছেন। আদালত থেকে জানা যায়, খাকি খামে পাঠানো চিঠিতে প্রেরকের নামের জায়গায় জুবায়ের রহমান লেখা। সেখানে উল্লেখ করা হয়েছে, বিচারককে হত্যা করতে ব্যর্থ হলে তার ঘনিষ্ঠ প্রসেস সার্ভার পদে চাকরিরত স্বজনকে হত্যা করা হবে। এ ঘটনায় বিচারকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বালুর ট্রাকে করে সীমান্ত থেকে আসছে মাদক। আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতে নির্মাণ সামগ্রী বোঝাই এসব ট্রাক রাজধানী হয়ে যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। সম্প্রতি সিলেট সীমান্ত থেকে ঢাকা হয়ে নওগাঁ যাওয়ার সময় 1.5 মণ গাঁজা সহ 2 জনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সিলেট থেকে ঢাকা হয়ে গাঁজার চালান যাচ্ছে নওগাঁয়, এমন তথ্যে অভিযানে নামে ডিএমপির গুলশান বিভাগের গোয়েন্দারা। রাজধানীর ভাটারায় সন্ধান মেলে একটি নির্মাণ সামগ্রী পরিবহনের ট্রাক। আটক করে চলে তল্লাশি। পুরো ট্রাক ভর্তি বালু। ট্রাক থেকে নামানো হয় সব বালু। সব আনলোডের পর ভেতর থেকে বেরিয়ে আসে 5টি বস্তা। খুলতে বেরিয়ে আসে গাঁজার প্যাকেট। মাপার পর জানা যায় 1.5 মণ গাঁজা। মাদক পরিবহনের সময় গ্রেপ্তার হওয়া 2 জন জানান, সিলেটের বিভিন্ন নদী থেকে বালু নিয়ে দেশের উত্তরাঞ্চলে নিয়মিত যাতায়াত করে তারা। এর আড়ালে মাঝে মাঝে পরিবহন করে মাদক। ইন্ডিয়া থেকে নামছে, এটা সিলেট থেকে, সিলেট নোয়াপাড়া থেকে নৌকা যাবে, ঠিক আছে। মালটা রাস্তার কিনারে আসছে, আর যে ড্রাইভার, ঠিক আছে, যাই ড্রাইভারের কল দিছে, কল দেওয়ার পরে লোকগুলো আইসে মাল উঠাই দিছে, ড্রাইভারের গাড়ি খাড়া করাইছে। 12-25 টাকা দিচ্ছে। পরে গরিব মানুষ টাকার লোভে পরে লইছিল, আর পরে তারা গাড়ি নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে তারা এই বালি লুট দিয়া, মাল লুট দিয়া আমার কাছে আনসাইন না, আমাকে গাড়ির সাথে নিয়ে মাঝখান থেকে লাইটেজ দিয়ে ওই যে মালের যে পার্টি তার গাড়ি তুলে দিচ্ছে। গোয়েন্দা পুলিশ বলছে, এতদিন ভারত থেকে ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত ছিল গাজার অন্যতম রুট। এখন নতুন রুট পাওয়া গেল সিলেট সীমান্তে। আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল যে যারা এরকম বিভিন্ন রকমের আসবাবপত্র, অন্যান্য সামগ্রীর মধ্যে দিয়ে গাঁজা পরিবহন করে, তারা এবার
নির্মাণ সামগ্রীর মধ্য দিয়ে করে বালি গাজাগুলিকে বহন করবে। সেটার আলোকে আমরা চেকপোস্টে বসাই ঢাকা মহানগরীর এই পূর্বাঞ্চল এই সমস্ত জায়গাগুলোতে। একটা পর্যায়ে এটাকে সন্দেহ হয়, খোঁজাখুঁজি করার পর একটা পর্যায়ে তারা স্বীকার করেছে। শুধু গাজা নয়, ফেন্সিডি ইয়াবাসহ মাদক চোরাচালানেও ব্যবহার হয় এসব নির্মাণ সামগ্রীর গাড়ি। চোরাচালান বন্ধ করতে বাস ট্রাক মালিক শ্রমিকদের আরও সাবধান হওয়ার হুঁশিয়ারি দেয় পুলিশ। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়া যাত্রীবাহী ট্রলারের ধাক্কায় বালুবাহী ট্রলারের সঙ্গে সংঘর্ষে ১৯ জনের মরদেহ উদ্ধার করা হচ্ছে। সেই খবরের সবশেষ অবস্থা আমাদের জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম। শফিক, উদ্ধার কাজের সবশেষ কী তথ্য রয়েছে আপনার কাছে? এছাড়া সবশেষ অবস্থা সেখানকার কী রকম রয়েছে আমাদের একটু জানাবেন। হ্যাঁ রাজা, উদ্ধার কাজ আসলে বিলে যেখানে আসলে ঘটনাটি সেখানে উদ্ধার কাজ চলছে, পাশাপাশি সদর হাসপাতালে কিন্তু এখন লাশগুলো কিন্তু তাদের পরিবারের কাছে, তাদের স্বজনদের কাছে কিন্তু আসলে বুঝিয়ে দেওয়া হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে আপনারা যাদের স্বজনরা নিখোঁজ হয়েছে তারা যাতে তাদের স্বজনদেরকে খুঁজে বের করে নেন, এবং পাশাপাশি সেই ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সহায়তা চাওয়া হয়েছে। আর পাশাপাশি একটি বিষয় যদি জানিয়ে রাখি, ইতিমধ্যে জেলা পুলিশের পক্ষ থেকে একটি ঘোষণা করা হয়েছে যে 19টি লাশ ইতিমধ্যে পাওয়া গেছে, তার মধ্যে 17টি লাশের কিন্তু পরিচয় পাওয়া গেছে, 2টি লাশের পরিচয় কিন্তু এখনো পাওয়া যায়নি। এখন স্বজনরা তাদের লাশগুলো বুঝে নিচ্ছেন। এখানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ রয়েছেন, সেখানে পুলিশ সদস্য রয়েছেন, সেখানে স্বেচ্ছাসেবকরা রয়েছেন। তারা কিন্তু তারা এই লাশগুলো তাদের পরিবারের কাছে বুঝিয়ে দিচ্ছে। আর রাজা, আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি যে ইতিমধ্যে 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। সেই কমিটির আহ্বায়ক করা হয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে, তাকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এখন লাশগুলো কিন্তু তাদের পরিবারের মাঝখানে কিন্তু একে একে করে তাদের স্বজনদের কাছে, তাদের পরিবারের সদস্যদের কাছে কিন্তু বুঝিয়ে দেওয়া হচ্ছে। আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি যে 19 জনের লাশ মরদেহ পাওয়া গেছে, তার মধ্যে ইতিমধ্যে 17 জনের পরিচয় পাওয়া গেছে, 2 জনের পরিচয় এখনো পাওয়া। নিশ্চয়ই সেই পরিচয় পাওয়া গেলে আপনি আমাদের পরবর্তী সংবাদে জানাবেন। ধন্যবাদ শফিক আমাদের সঙ্গে যুক্ত হয়ে সবশেষ তথ্যগুলো জানানোর জন্য। চট্টগ্রামে জলাবদ্ধতার মধ্যে নালায় পড়ে নিখোঁজ ব্যক্তির খোঁজ মেলেনি 3 দিনেও। সম্ভাব্য সব স্থানে তল্লাশি করেও হদিস পাননি ফায়ার সার্ভিসের ডুবুরিরা। নিখোঁজ সালে আহমেদের বেঁচে থাকার সম্ভাবনা নেই, এখন কেবল মরদেহ ভেসে ওঠার অপেক্ষায় তার পরিবার। 3 দিনেও প্রশাসনের কেউ খোঁজ না নেয় ক্ষুব্ধ তারা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম মৃত্যুবার্ষিকীতে সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন কবির সমাধিতে শ্রদ্ধা জানানো হয়। কবির পরিবার, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, কবি নজরুল সাহিত্য মঞ্চ, রাজনৈতিক দলগুলো শ্রদ্ধা নিবেদন করে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষে প্রতিমন্ত্রী KM খালিদ পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িকতার ডালপালা এখনও দেশে বিরাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তাদের সমূলে উৎপাটন করা হবে। তিনি আরও বলেন, নজরুল ইসলামের সাহিত্যকর্ম সবসময় অসাম্প্রদায়িকতার অনুপ্রেরণা দেয়। কাজী নজরুল ইসলামের নাতনি খিলখিল কবির সাহিত্যকর্মগুলোকে বিশ্বের কাছে তুলে ধরার আহ্বান জানান। নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে অনুশীলন শুরু করল বাংলাদেশ। কোয়ারেন্টাইন জটিলতায় শুক্রবার সেশন মিস করলেও শনিবার থেকে অনুশীলন শুরু করবেন সাকিব আল হাসান। এই সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে পারফরমেন্সের পুনরাবৃত্তি করতে চায় বাংলাদেশ, বলেছেন নুরুল হাসান সোহান। অন্যদিকে কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়াটাই হবে মূল চ্যালেঞ্জ, বলেছেন নিউজিল্যান্ডের হেড কোচ গ্যারি স্টেট। নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে শুক্রবার থেকে অনুশীলন শুরু করল বাংলাদেশ। 19 সদস্যের স্কোয়াডের মধ্যে প্রথম দিন অনুশীলনে হাজির ছিলেন 18 ক্রিকেটার। একমাত্র অনুপস্থিত সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে কোয়ারেন্টাইন শেষে শনিবার থেকে দলের সাথে অনুশীলন করবেন সাকিব। প্রথম দিনের অনুশীলনের শুরুতেই হেড কোচ রাসেল ডোমিঙ্গো, পেস বোলিং কোচ ওটিস গিবসন, স্পিন বস রঙ্গনা হেরাত আর নতুন ব্যাটিং কোচ আশরাফুল প্রিন্সের সাথে শুরুতেই সেরে নেন বৈঠক। এরপর নিজ নিজ ডিপার্টমেন্টের দায়িত্বে থাকা কোচরা শিষ্যদের নিয়ে পৃথকভাবে ছোট্ট সভায় সাজিয়ে নেন দিনের কর্মপরিকল্পনা।
যথারীতি ওয়ার্ম আপ দিয়ে শুরু হয় টাইগারদের অনুশীলন। এরপর কোচ রায়ান কুকের তত্ত্বাবধানে বাকি সব কোচিং স্টাফদের অংশগ্রহণে হয় ফিল্ডিং সেশন। মূল মাঠে 2 সেশন শেষে শিষ্যদের নিয়ে ব্যাটিং ও বোলিংয়ের জন্য ইনডোর গ্রাউন্ডে চলে যান হেড কোচ রাসেল ডোমিঙ্গো। সেখানেই লম্বা সময় ব্যাট বলে নিজেদের সানিয়ে নেন মাহমুদুল্লাহ রিয়াদের দল। অনুশীলন শেষে অস্ট্রেলিয়া সিরিজের পারফরমেন্সের পুনরাবৃত্তির লক্ষ্যের কথা জানিয়েছেন নুরুল হাসান সোহান। সেই সাথে খুব বেশি বড় স্কোর করতে না পারলেও দলের জয়ে কার্যকারী অবদান রাখার টার্গেট খুলনার এই ক্রিকেটারের। টিম হিসেবে যদি আমরা খেলতে পারি অবশ্যই তাহলে আমাদের ভালো রেজাল্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। আর আমার যেহেতু ওডিআই এবং টেস্ট ডেবিউ নিউজিল্যান্ডের সাথে হয়েছে, তো অবশ্যই আশা করবো যাতে নিজের পারফরমেন্সটাও যদি দলের সুযোগ পাই অবশ্যই নিজের 100% যাতে দিতে পারি। অনুশীলন শুরু করেছে নিউজিল্যান্ডেও। বাংলাদেশের মতো ফুটবল নয়, ফুটভলি খেলে ব্যতিক্রমী ওয়ার্ম আপ করেছে কিউইরা। যথারীতি এরপর একাডেমি মাঠে হয়েছে ব্যাটিং ও বোলিং সেশন। তবে ব্ল্যাক ক্যাপদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ঢাকার আবহাওয়া আর মিরপুরের স্লো উইকেটের সাথে মানিয়ে নেওয়া, বলছে দলটির হেড কোচ। আমাদের মূল দায়িত্ব নিতে হবে ব্যাটসম্যানদের। এখানে রান করাটা খুব জরুরি, তবে ম্যাচের ভাগ্য গড়ে দেবে বোলাররা। এই কন্ডিশনে রাজত্ব করবে বোলিং ডিপার্টমেন্টই। বুধবার শুরু হবে বাংলাদেশ নিউজিল্যান্ড 5 ম্যাচের টি20 সিরিজ। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। নানা নাটকীয়তার শেষে অবশেষে ইউভেন্টাস ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এর মধ্যে চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে দুপক্ষ। রোনালদো ইউভেন্টাস ছেড়ে কোন ক্লাবে পাড়ি জমাবেন এই নিয়ে চলছিল নানা আলোচনা। CR7কে দলে নিতে সব থেকে এগিয়ে ছিল ম্যানচেস্টার সিটির নাম, কিন্তু মৌখিক আলোচনা হলেও রোনালদোকে দলে নিতে কোনো লিখিত চুক্তি করেনি ম্যান সিটি। এরপর ঠিক 48 ঘন্টার নাটকীয়তায় রোনালদোকে দলে ভিড়িয়েছে ম্যান ইউনাইটেড। বাংলাদেশ সময় রাত 10টার দিকে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করে ইংলিশ এই ক্লাবটি। এর আগে 2003 সালে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়ে খেলেছেন 2009 সাল পর্যন্ত। 292 ম্যাচ খেলে করেছিলেন 11 গোল। এরপর রিয়াল মাদ্রিদ ও ইউভেন্টাস পর্ব শেষে 1 যুগ পর আবারও ফিরেছেন ম্যান ইউতে। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশের আয়োজনে। তবে অবশ্যই মনে করিয়ে দিতে চাই, আপনারা সবাই ঘরে এবং ঘরের বাইরে সব জায়গায় কিছুক্ষণ পরপর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ভালোভাবে জীবাণুমুক্ত করে নেবেন। সঙ্গেই থাকুন আমাদের সাথে। এতক্ষণ থাকার জন্য সবাইকে ধন্যবাদ।